আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখা চ্যাপ্টারটা পড়ছিলাম। আজকে সেই চ্যাপ্টারের একদম শেষ টপিকটা শিখব। যে টপিকটা আজকে আমরা শিখব সেই টপিকটার নাম হলো দুটি সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় বা টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্ট্রেট লাইন। তোমাদের যদি কারোর আগের ভিডিওগুলো না দেখা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নাও, আর না হলে ওপরের আই বাটনে ক্লিক করলেই তোমরা পুরো ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে। দেখো, প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা হলো দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে দূরত্ব নির্ণয় বা টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইন। মনে করি L1 such that r vector equals to a1 vector plus tb vector এবং L2 such that r vector equals to a2 vector plus sb vector হলো দুটি সমান্তরাল সরলরেখার ভেক্টর সমীকরণ। এবার তোমরা বলবে এই L1 L2 নামটা কেন দিয়েছি? L1 L2 নামটা দিয়েছি এর জন্য যাতে সরলরেখাগুলো আঁকতে সুবিধা হয়, কারণ সরলরেখার ক্ষেত্রে তো তোমরা জানো এই আর ভেক্টরটা একই থাকে। তো আমি যদি এখানে আর ভেক্টর লিখতাম তোমরা বুঝতে পারতে না কোন সরলরেখাটা কোনটা। তো তার জন্যই আমি এখানে L1 আর L2 নাম দিয়ে ওটাকে লিখেছি, আর কিছু না। তো এই L1 এবং L2 সরলরেখার মধ্যে যে ন্যূনতম দূরত্ব বা শর্টেস্ট ডিস্টেন্স, বা এটাকে অনেক সময় SD এইভাবেও লেখা থাকে। তো তোমরা যদি প্রশ্নে এরকম SD লেখাটা দেখো তার মানে কিন্তু বুঝতে পারবে ওটা মানে হলো এই ন্যূনতম দূরত্ব তোমাকে বার করতে দিয়েছে, বা যে শর্টেস্ট ডিস্টেন্স দুটো সরলরেখার মধ্যবর্তী সেটা নির্ণয় করতে দিচ্ছে। তাহলে এখানে সূত্রটা হলো যদি L1 এবং L2 সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব d হয় তাহলে d ইকুয়ালস টু মড অফ a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ক্রস b ভেক্টর বাই মড অফ b ভেক্টর। এবার এই a2 ভেক্টর a1 ভেক্টর এগুলো তো তোমার দেওয়াই আছে, তাই না? আর এই বি ভেক্টর সেটাও দেওয়া রয়েছে। এবার সমান্তরাল সরলরেখা তোমরা কি করে বুঝলে? এই যে L1 সরলরেখা, এই L1 সরলরেখার সমীকরণ থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে L1 সরলরেখাটা A1 অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল। আর L2 যে সরলরেখাটা রয়েছে, L2 সরলরেখাটি কি A2 অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দুগামী এবং বি ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে? আর এই টি আর এস হলো দুটো বাস্তব প্যারামিটার, এটাও কিন্তু তোমরা পাশে অবশ্যই লিখে দেবে। এবার দেখো, আমি এই ছবিটা এঁকেছি যে L1 সরলরেখাটা কি বি ভেক্টরের সমান্তরাল, আবার L2 সরলরেখাটাও দেখো বি ভেক্টরের সমান্তরাল। তাহলে এখান থেকে তো আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে L1 এবং L2 যে সরলরেখা তারা পরস্পরের সমান্তরাল। তাহলে একটা এক্সাম্পল দেখি। দেখো, এখানে দুটো সরলরেখার সমীকরণ ভেক্টর রূপে দেওয়া রয়েছে। তাহলে বলেছে সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব বা ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। তাহলে এখান থেকে আগে আমাকে চেক করতে হবে সরলরেখা দুটি সমান্তরাল না সমান্তরাল না। তাহলে প্রথম সরলরেখার ক্ষেত্রে খেয়াল করো যে প্রথম সরলরেখাটা কিন্তু এই যে i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপের এই ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে? আর দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে দেখো মাইনাসটা শুধু কমন আছে। তো তোমরা তো জানোই প্যারামিটারে আমি যদি এখানে মাইনাস এস করে নিই তাহলে এটাকে আলাদা একটা প্যারামিটার নিয়ে নিতে পারবো, তাই না? মানে এস ড্যাশ ইকুয়ালস টু মাইনাস অফ এস ধরে নেবো তখন। তারপর মাইনাস কমন নিলে দেখবে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কিন্তু সেম চলে আসবে, মানে দুটো ভেক্টরই আসবে i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো লেখাটা পড়ে নিই। দেখো সলিউশনে কি করলাম। প্রদত্ত সরলরেখা দুটির ভেক্টর সমীকরণ যথাক্রমে এটা এবং এটা ধরে নিলাম, ঠিক আছে? তো এবার যেখানে টি ড্যাশ ইকুয়ালস টু টি, মানে এখানে তো কোনো কিছু কমন গেল না, তার জন্য টি ড্যাশ ইকুয়ালস টু টি লিখলাম। আর এস ড্যাশ ইকুয়ালস টু মাইনাস এস, মানে কি দেখো এটা কমন নিতে হলো, না হলে এই ভেক্টর সেম হচ্ছিল না কোনোভাবেই, তাই না? তাহলে এর জন্য আর ভেক্টর ইকুয়ালস টু দ্বিতীয় সরলরেখাটা হলো A2 ভেক্টর প্লাস এস ড্যাশ বি ভেক্টর। তাহলে এই প্রদত্ত সরলরেখা থেকে তোমরা মানগুলো বুঝতেই পারছো যে A1 ভেক্টরের মান হলো এইটা, A2 ভেক্টরের মান হলো এইটা, আর বি ভেক্টরের মান হলো এই যে এইটা, i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এটা। তাহলে এখন ন্যূনতম দূরত্ব সূত্র তো তোমরা জানোই, ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র হলো এই যে এইটা। তাহলে এই সূত্রে মান বসাতে গেলে আমাকে প্রথমে বার করতে হবে A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর, তারপরে সেটাকে আমাকে আবার বি ভেক্টর দিয়ে ক্রস করতে হবে, তারপর তার লেন্থটা বার করে এই বি ভেক্টরের লেন্থ দিয়ে ভাগ করতে হবে। অনেক কাজ রয়েছে, তো প্রথমে আমরা একে একে কাজগুলো করি। দেখো A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর বার করলাম,
a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর। বার করার পর যেটা আসছে সেটা হলো i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা আসছে। এবার a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ক্রস b ভেক্টর করলাম, তো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, এই ভেক্টরটা ক্রস এই ভেক্টরটা ক্রস প্রোডাক্ট করলাম। ভ্যালু যেটা আসছে সেটা হলো মাইনাস 7i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা আসছে। এবার তাহলে এবার মড অফ a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ক্রস b ভেক্টরের ভ্যালু কত হবে? এটার ভ্যালু দেখো আসছে √78, ঠিক আছে, √78 আসলো। আর মড অফ b ভেক্টরের ভ্যালুটা কত আসলো? মড অফ b ভেক্টরটা ইকুয়ালস টু দেখো √1 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা আসছে √3। তাহলে দেখো, সুতরাং এই দুটি সরলরেখা যেহেতু উভয়ে বি ভেক্টরের সমান্তরাল, তাই এরা পরস্পর সমান্তরাল, তাই এদের ন্যূনতম দূরত্ব কি হবে? সূত্রে সমস্ত মানগুলো বসিয়ে দিলাম। এইটার মান ছিল √78 আর এটার মান পেলাম √3। তাহলে মান যেটা পেলাম ফাইনালি সেটা হলো √26 একক। এরপরে এক্সাম্পলটা দেখো, দুটো সরলরেখার কার্তেশীয় আকারে সমীকরণ দেওয়া রয়েছে। এই সরলরেখা দুটির মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এবার আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা তো ভেক্টর আকারে ছিল, এতে চিন্তা করার তো কোনো কারণ নেই, কারণ আমরা যে কোনো কার্তেশীয় আকারে সরলরেখাকে ভেক্টর আকারে নিয়ে যেতে শিখেছি, তো সেটাই করব। তাহলে আমি লিখে নিলাম সলিউশনে। দেখো, প্রথমে প্রদত্ত সরলরেখা দুটি হলো L1 সাচ দ্যাট প্রথম সরলরেখাটা, আর L2 নিয়ে নিলাম এই দ্বিতীয় সরলরেখাটা। এবার দ্বিতীয় সরলরেখাটার ক্ষেত্রে তুমি দেখো এই দুটো সরলরেখা কিন্তু দিক অনুপাতগুলো কিন্তু সেম ছিল, মানে এইটা দেখো 2 দিয়ে যদি তুমি ভাগ করে দাও তাহলে দিক অনুপাত কি আসছে দেখো 2, 3, 6। তার মানে দেখো দুটো সরলরেখার দিক অনুপাত পরস্পর সমান। আর আমরা জানি দুটো সরলরেখা যদি দিক অনুপাত পরস্পর সমান হয় তার মানে কি সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এইখান থেকে কার্তেশীয় আকার থেকে কিন্তু আমরা বুঝে গেলাম যে সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। তাহলে এই সরলরেখা দুটোকে এবার আমি ভেক্টর আকারে নিয়ে যাই। তো প্রথম সরলরেখাটাকে আমি ভেক্টর আকারে প্রথমে নিয়ে যাচ্ছি। দেখো, সেটাই প্রথমে লেখা রয়েছে যে 1 নম্বর এবং 2 নম্বর উভয় সরলরেখার দিক অনুপাতগুলি পরস্পর সমানুপাতি, তাই স্পষ্টতই L1 এবং L2 সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এখন L1 এবং L2 সরলরেখা দুটির ভেক্টর রূপ আমাদের নির্ণয় করতে হবে। এবার ওই যে L1 সরলরেখা রয়েছে, L1 সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কত হবে? এই যে L1 সরলরেখার উপরিস্থ যে কোনো বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয়? এটা ইকুয়ালস টু একটা বাস্তব প্যারামিটার টি ধরে নিতে হয়। তাহলে L1 সরলরেখার উপরিস্থ যে কোনো বিন্দু স্থানাঙ্ক হবে দেখো 2t + 1, মানে 2t + 1, 3t + 2, 6t - 4, এটা হবে। তো আমি বলেছি টিটা তোমরা লিখতেও পারো আবার নাও লিখতে পারো, ঠিক আছে। তোমাদের যদি প্র্যাকটিস হয়ে যায় তখন টিটা আর এখানে লিখতে হবে না, তোমরা একবারে স্থানাঙ্কের টিটা লিখে ওখানে লিখে দেবে যে যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার, তাহলেই চলবে। এবার দেখো L1 সরলরেখার উপরিস্থিত যে কোনো বিন্দু হয়েছে, এটা মানে 2t + 1, 3t + 2, 6t - 4, এটা হয়েছে। এবার তাহলে আমরা ভেক্টর রূপে নির্ণয় করতে হলে কি লিখতাম? যে L1 সরলরেখার উপরে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ধরে নিতাম r ভেক্টর ইকুয়ালস টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। এটা হলে এবার x, y আর z এর জায়গায় আমি মানগুলো বসিয়ে দেবো, মানে x এর জায়গায় এই মানটা, y এর জায়গায় এই মানটা, z এর জায়গায় এই মানটা বসানোর পরে দেখো আমি সেপারেট করলাম। তো টি যেগুলোতে কমন ছিল সেগুলোকে আলাদা রাখলাম আর বাকিগুলোকে আলাদা রাখলাম। তো এটা দেখো আসছে r ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস t ইন্টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, মানে অনেকটা সেই সরলরেখার আদর্শ সমীকরণের আকারে r ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস t b ভেক্টর, ওই আকারে চলে আসলো আদর্শ আকারে বা স্ট্যান্ডার্ড ফর্মে। তো যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার, এই লেখাটা সবসময় লিখে দিতে হবে। একইভাবে আর যেহেতু আমরা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেললাম, ওর জন্য আর দ্বিতীয়টাকে যদি তোমরা বুঝতে পারো একইভাবে নির্ণয় করতে হবে। কি করে? দেখো, আমরা মুখে মুখে কিন্তু যে কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে আসতে পারি। কি রকম তোমাদের শিখিয়ে দিই। দেখো, এইটা দেওয়া ছিল L2 সরলরেখার কার্তেশীয় সমীকরণ। যে কোনো সরলরেখার কার্তেশীয় সমীকরণকে কিন্তু আমরা মুখে মুখে ভেক্টর আকারে প্রকাশ করতে পারি, কিন্তু যখন অঙ্কে মার্কস দিয়ে দেয় তখন তো আর আমরা মুখে মুখে করলে আমাকে 4 মার্কস দেবে না, তো ওর জন্য আমাকে একটু লিখে দেখাতে হয়। তো একইভাবে যখন লিখবো তখন তো বুঝে লিখতে হবে। তো কিভাবে? দেখো, আমরা যে কোনো সরলরেখার ভেক্টর আকারের আদর্শ রূপ জানি r ভেক্টর ইকুয়ালস টু a ভেক্টর প্লাস t b ভেক্টর, এটা জানি যে কোনো সরলরেখার আদর্শ রূপ, ঠিক আছে, ভেক্টর আকারে। এবার
তোমরা যখন এই সরলরেখাটা মানে যে কোনো সরলরেখা যখন কার্তেশীয় রূপে দেওয়া থাকবে তখন সেটাকে ভেক্টর রূপে কি করে লিখবে। ভেক্টর রূপে লেখার জন্য তোমাকে আগে দেখতে হবে যে এই সরলরেখাটা কোন বিন্দুগামী। এই সরলরেখাটা বুঝতেই পারছ, x1 এর ভ্যালু হলো 3, 3, -5 বিন্দুগামী। কারণ হলো আমরা কি করি x - x1, y - y1, z - z1, তার মানে z অফ -5। তার মানে এই সরলরেখাটা কোন বিন্দুগামী, 3, 3, -5 বিন্দুগামী। তার মানে এ ভেক্টরের মানটা হবে 3i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, ঠিক আছে। আর প্লাস টি ইন্টু এই যে দিক অনুপাতগুলো দেখছো, এই দিক অনুপাতের সাথে i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ বসিয়ে দেবে, মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এটাই হয়ে যাবে এই সরলরেখাটার ভেক্টর আকারের সমীকরণ। এবার যদি এই টি প্যারামিটারটা আগে কখনো ইউজ হয়ে গিয়ে থাকে তাহলে আর টিটা ইউজ করো না, অন্য কিছু ইউজ করতে পারো, এস, ল্যামডা, মিউ যা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। তাহলে এবার আমি আবার অঙ্কে চলে যাই। দেখো আমি এখানে ওর জন্য লিখে দিয়েছি যে একইভাবে L2 সরলরেখার ভেক্টর সমীকরণ হলো আর ভেক্টর ইকুয়ালস টু, যেটা আমি বের করলাম একটু আগে সেটাই। তো এখানে যেহেতু টি প্যারামিটারটা আগের বার আমি ইউজ করে ফেলেছিলাম, তো তার জন্য এখানে আমি এসকে প্যারামিটার হিসাবে ইউজ করলাম। তো সেটাই লিখে দিয়েছি যে যেখানে এস হলো একটি বাস্তব প্যারামিটার। এবার এই 3 আর 4 থেকে আমরা যে প্রদত্ত সরলরেখা L1 আর L2 ভেক্টর রূপ পেলাম সেই দুটো লিখেছি। তখন L1 সরলরেখাটা কোনটা হলো, এই যে এইটা হলো, আর L2 সরলরেখাটা হয়ে গেল তখন এইটা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো A1 এর ভ্যালু কত, A1 এর ভ্যালু হবে এটা, B ভেক্টরের মান হবে এটা, A2 এর ভ্যালু হবে এটা, আর B এর ভেক্টরের মান তো সেমই আছে দুই জায়গায়, বুঝতেই পারছো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা সূত্র তো জানি, ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র D ইকুয়ালস, মান তো দেওয়াই ছিল। তো আমাকে ফার্স্টে A2 - A1 বার করতে হবে। তো A2 - A1 বার করলাম, মান আসলো দেখো 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ, এটা আসলো। আর বি ভেক্টরের ভ্যালুটা যেটা আসছে সেটা দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার দেখো আমি A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালুটা বার করলাম। তো তোমরা তো জানোই ক্রস প্রোডাক্ট কী করে করে। তো মানটা যেটা আসছে সেটা হলো 9i ক্যাপ মাইনাস 14j ক্যাপ মাইনাস 4k ক্যাপ, এটা আসছে। তাহলে এইটার মড ভ্যালুটা কত, মড ভ্যালুটা হলো দেখো √9 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু আসছে √293। আর আমাকে কোন ভেক্টরের মানটা বার করতে হয়, আর এই যে বি ভেক্টরের মানটা বার করতে হবে, বা বি ভেক্টরের যে মডের ভ্যালুটা সেটা বার করতে হয়। তো মড অফ বি ভেক্টরও বার করেছি, দেখো কত হচ্ছে, এই যে মড অফ বি ভেক্টর ইকুয়ালস টু √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়ালস টু যেটা আসছে 7, ঠিক আছে। তাহলে ন্যূনতম দূরত্ব হবে, এই সূত্রটাতে আমি সব মানগুলো বসিয়ে দিলাম, মান বসিয়ে যেটা পেলাম সেটা দেখো √293/7 একক। এবার দেখো যদি সরলরেখা দুটি পরস্পর সমরেখ হয়, মানে এই যে সরলরেখা দুটো ছিল এরা যদি একজন আরেকজনের ওপর উপরিপাতিত হয়ে যায়, মানে সমরেখ, এই L1 আর L2 সরলরেখা একজন আরেকজনের উপর উপরিপাতিত হয়ে গেল, তাহলে কি আর ন্যূনতম দূরত্ব কিছু থাকবে? দূরত্বই তো থাকবে না, একজন আরেকজনের উপরেই তো উপরিপাতিত হয়ে গেল। তার মানে কি তখন ডি এর ভ্যালুটা 0 হবে। আর ডি এর ভ্যালুটা 0 মানে কি, এই যে লব বা যে নিউমারেটরটা রয়েছে এই ভ্যালুটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমি সেটাই কিন্তু এখানে লিখেছি যে যদি সরলরেখা দুটি সমরেখ হয় তাহলে তাদের ন্যূনতম কোনো দূরত্বই থাকবে না, অর্থাৎ কি ওই যে ডি ইকুয়ালস টু 0 বা এই ভ্যালুটা ইকুয়ালস টু 0, লব বা নিউমারেটর আছে তার মানটা হবে 0। এটি হলো আর ভেক্টর ইকুয়ালস টু A1 ভেক্টর প্লাস টি বি ভেক্টর এবং আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ড্যাশ বি ভেক্টর এই সমান্তরাল সরলরেখা দুটির সমরেখ হওয়ার শর্ত। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের এই হোম টাস্কটা দিচ্ছি, তোমরা এটা করবে, আর যদি কোনো রকমের অসুবিধা হয় সেগুলো আমাকে জানাবে। এরপর নেক্সট আমরা যেটা পড়ব সেটা হলো দুটি তির্যক সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয়। মানে এতক্ষণ আমরা যেটা পড়ছিলাম সেটা ছিল দুটো সমান্তরাল সরলরেখা, কিন্তু এবার যেটা হবে সেটা হলো তির্যক সরলরেখা। তাহলে এখানে দেখো মনে করি L1 such that R vector equals to A1 vector plus T B1 vector আর L2 such that R vector equals to A2 vector plus S B2 vector হলো দুটি তির্যক সরলরেখার ভেক্টর সমীকরণ, ঠিক আছে। তাহলে
এই যে দুটো সরলরেখা রয়েছে এদের ন্যূনতম দূরত্ব যদি ডি ধরি তাহলে সেই ডি এর মানটা হবে এই রকম, মানে মড অফ a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর ডট b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর বাই মড অফ b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর। এটা হবে এই দুটো সরলরেখার মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। এবার দেখো এই সরলরেখার সমীকরণটা থেকে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে L1 সরলরেখাটা কিন্তু এই b1 ভেক্টরের সমান্তরাল, মানে দেখো এই L1 সরলরেখাটা হলো এই b1 ভেক্টরের সমান্তরাল, আর এই যে L2 সরলরেখাটা রয়েছে এটা হলো এই b2 ভেক্টরের সমান্তরাল। ঠিক আছে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগতে পারে, তো এর জন্য ছবিটা আমি তোমাদের এঁকে দিয়েছি। এবার তোমরা এই ন্যূনতম দূরত্বের সূত্রটা কিন্তু মুখস্থ রাখবে, কারণ তোমাদের কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে এটাই কাজে দেবে। এবার দেখো যদি কোনো তির্যক সরলরেখা হয় তাহলে কিন্তু সেটা পরস্পর ছেদি হতেও পারে আবার নাও হতে পারে। ঠিক আছে, তো এবার প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা দেখো, যদি L1 এবং L2 সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে তাহলে এদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব 0 হয়। দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে যায় তাহলে যে ছেদবিন্দুটা উৎপন্ন হবে সেখানে তো কোনো রকম দূরত্বই থাকবে না, তার মানে সরলরেখা দুটোর মধ্যে কিন্তু আলটিমেটলি আর কোনো দূরত্বই রইলো না, ন্যূনতম দূরত্ব। তাহলে সেই ন্যূনতম দূরত্বটা কিন্তু তখন ভ্যানিশ হয়ে যাবে, মানে d ইকুয়ালস টু 0 হবে বা এই মানটা ইকুয়ালস টু 0। তাহলে এই লব বা নিউমারেটর ইকুয়ালস টু 0। তাহলে এটি হলো দুটি তির্যক সরলরেখার পরস্পর ছেদি হওয়ার শর্ত। এরপরে যেটা রয়েছে সেখানে দেখো দুটো সরলরেখা দেওয়া রয়েছে কার্তেশীয় আকারে। ঠিক আছে, কার্তেশীয় আকারে হলে দুটি তির্যক সরলরেখার পরস্পর ছেদি হওয়ার শর্ত কী হয় সেটা আমরা এখানে বার করেছি। কার্তেশীয় আকারে L1 সরলরেখাটা দিয়েছে দেখো x মাইনাস x1 বাই a1 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b1 ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c1, আর L2 সরলরেখাটা দিয়েছে x মাইনাস x2 বাই a2 ইকুয়ালস টু y মাইনাস y2 বাই b2 ইকুয়ালস টু z মাইনাস z2 বাই c2। তার মানে এই L1 সরলরেখাটা কি x1 y1 z1 বিন্দুগামী এবং এই L1 সরলরেখার দিক অনুপাতগুলি হলো a1 b1 c1, আর এই যে L2 সরলরেখাটা রয়েছে L2 সরলরেখাটা কি x2 y2 z2 বিন্দুগামী আর এর দিক অনুপাতগুলো হলো a2 b2 c2। তাহলে পরস্পর ছেদি হওয়ার শর্ত কি এই দুটো সরলরেখার? দেখো এইটা হলো শর্ত পরস্পর ছেদি হওয়ার। এখানে এই x2 মাইনাস x1, ঠিক আছে, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, এটাই রো ওয়াইজ বসে গেল। তারপরে রো ওয়াইজ প্রত্যেকটা দিক অনুপাত বসবে, যেমন এখানে a1 b1 c1 বসে গেল, a2 b2 c2 থার্ড রোতে বসে গেল, এটা ইকুয়ালস টু 0। এটাই হবে দুটো তির্যক সরলরেখার কার্তেশীয় আকারে থাকলে তাদের পরস্পর ছেদি হওয়ার শর্ত। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো এখানে দুটো সরলরেখার ভেক্টর আকারে সমীকরণ দেওয়া রয়েছে। এবার এই সরলরেখা দুটো যে পরস্পর সমান্তরাল নয় সেটা কি করে বুঝলে? দেখো এই সরলরেখাটা কিন্তু এই ভেক্টরের সমান্তরাল আর এই সরলরেখাটা কিন্তু এই ভেক্টরের সমান্তরাল। কোনোভাবেই কিন্তু কমন নিয়ে বা কিছু করেই কিন্তু দুটো ভেক্টরকে সমানে আনা যাবে না। তার মানে কি এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল না হলে কি তির্যক সরলরেখা? তাহলে তির্যক সরলরেখা নির্ণয়ের সূত্র তো আমরা শিখেছি, সেই সূত্রে এবার মানগুলো বসাবো। দেখো সলিউশনে কি লিখেছি, প্রদত্ত সরলরেখা দুটি হলো r ভেক্টর ইকুয়ালস টু a1 ভেক্টর প্লাস t b1 ভেক্টর আর r ভেক্টর ইকুয়ালস টু a2 ভেক্টর প্লাস s b2 ভেক্টর। ঠিক আছে, যেখানে t এবং s হলো দুটি বাস্তব প্যারামিটার। এবার a1 ভেক্টর ইকুয়ালস টু এটা বুঝতেই পারছো, a2 ভেক্টর ইকুয়ালস টু এটা, আর b1 ভেক্টর ইকুয়ালস টু এই যে এটা, আর b2 হলো এটা। তো সমস্ত মানগুলো আমরা এখান থেকে পেয়েই গেলাম। এবার আমরা শুধু সূত্রে মানগুলো বসাবো। তো সূত্রে মানগুলো বসানোর আগে আমরা দেখে নিই আমাদের নির্ণয় কি কি করতে হবে। দেখো এটা ছিল সূত্রটা, তাহলে আমাকে আগে বার করতে হবে a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, তারপর এই দুটো ভেক্টরের ডট করতে হবে, তারপর তার মড ভ্যালু নির্ণয় করতে হবে, আর নিচে কি নিচে b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর এটা নির্ণয় করে তার মড ভ্যালু বার করতে হবে। তাহলে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে, তো একে একে করি এখানেও। তাহলে দেখো এখানে আমি প্রথমে a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর নির্ণয় করলাম, নির্ণয় করে মান পেলাম i ক্যাপ মাইনাস k ক্যাপ, আর b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর নির্ণয় করলাম, ওটা মান পেলাম দেখো 3i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 7k ক্যাপ।
এখন আমরা এই যে দুটো ভেক্টর ছিল মানে a2 ভেক্টর মাইনাস a1 ভেক্টর আর b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর এদের ডট প্রোডাক্ট বের করব। তো ডট প্রোডাক্ট করে যে মানটা পেলাম সেটা হলো 10 এবং মড অফ b1 ভেক্টর ক্রস b2 ভেক্টর, এটার ভ্যালুটা কত আসলো, এটার ভ্যালুটা দেখো ক্যালকুলেশন করে আমি যেটা পেলাম √59। তো যে ন্যূনতম দূরত্ব পেলাম সেটা হলো এত একক। এবার তোমরা যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখো এটা হলো নিচের প্রদত্ত সরলরেখা দুটির ন্যূনতম দূরত্ব নির্ণয় করো। এখানে সরলরেখা দুটো কিন্তু কার্টেসীয় আকারে রয়েছে। আমি যে উদাহরণটা তোমাদের দেখিয়ে দিয়েছি সেটা কিন্তু ভেক্টর রূপের ছিল। এবার তাহলে তোমরা কার্টেসীয় আকার থেকে ভেক্টর আকারে কি করে সমীকরণ নির্ণয় করতে হয় সেটা তো জানো। তো এই দুটো সরলরেখাকে আগে ভেক্টর আকারে নিয়ে যাবে, তারপরে ভেক্টর আকারে যেভাবে আমি সমাধান করা শেখালাম তোমরা সমাধান করে আমাকে অ্যান্সারটা বলবে। এবার দেখো এই সরলরেখা দুটো যে পরস্পর সমান্তরাল না সেটা তোমরা বুঝতেই পারছো, কারণ এই সরলরেখার দিক অনুপাত আর এই সরলরেখার দিক অনুপাত কিন্তু পুরোই আলাদা, মানে কোনোভাবে কমন নিয়ে বা ভাগ করে বা গুণ করে কিছু করে কিন্তু সমান করা যাচ্ছে না। তো এই কার্তেশীয় রূপ দেখেও কিন্তু আমরা বুঝে গেলাম যে এই সরলরেখা দুটো কিন্তু দুটো তির্যক সরলরেখার সমীকরণ। তাহলে সূত্র কিন্তু আমরা যেটা ইউজ করব সেটা কিন্তু এই দ্বিতীয় সূত্রটা। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো রকমের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে বইয়ের PDF দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ওখান থেকেও বই ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো যদি কারোর কাছে বই না থাকে।